শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সমস্ত শহীদ শ্রমিক ও চাকরিহারা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাদের আত্মত্যাগের মধ্য থেকে আমরা পেয়েছি শ্রমিক স্বার্থ রক্ষাকারী বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট, আমি শান্তনু আজকের শ্রম কোড পর্ব 3 শুরু করছি। পর্ব 2-এর রেস ধরেই বলি, বর্তমান মিনিমাম ওয়েজের যে পদ্ধতি আছে তাতে নতুন নতুন যে ক্ষেত্র এবং জীবিকার জায়গা তৈরি হয়েছে যা পূর্ববর্তী মিনিমাম ওয়েজের লিস্টে নেই, সেখানে ইনক্লুড করে দেওয়াটাই খুব সহজ ছিল। আর যতক্ষণ না পর্যন্ত এই সবার জন্য একই মিনিমাম ওয়েজ এটা আলাদা করে আমাদের কেন্দ্রীয় সরকার কোনো লিস্ট না বের করছে এবং তার পরিমাণ না ঘোষণা করছে, ততক্ষণ পর্যন্ত এটা ওই সোনার পাথর বাটির মতোই হয়ে থাকবে। অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন এবং সোশ্যাল সিকিউরিটি, এই দুটো ক্ষেত্রে যে আমাদের পুরনো বা এক্সিস্টিং যে শিল্প আইন, কোনোটাতে 13টা আর আরেকটাতে 9টা যে একত্রিত করা হয়েছে, সে আলোচনায় পরে আসব। বর্তমানে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল রিলেশন 2020-তে আইনগত দিক থেকে বা বিভিন্ন ক্লজগত দিক থেকে কি কি মডিফিকেশন করা হয়েছে, নতুনত্ব কী এনেছে, পরিবর্তন কী। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020-র উদ্দেশ্য বা অবজেক্টে বলা হয়েছে টু অ্যাচিভ ইন্ডাস্ট্রিয়াল পিস অ্যান্ড হারমোনি। সত্যি তো, কে না চায় এটা। আর এখানে কে চাইছে? রাষ্ট্র চাইছে। কেন চাইছে? কারণ রাষ্ট্রই লিখেছে টু অ্যাচিভ ইন্ডাস্ট্রিয়াল পিস অ্যান্ড হারমোনি। এবার প্রশ্ন হচ্ছে যে 3টে পক্ষ যদি ধরা হয়, রাষ্ট্র একদিকে, ইন্ডাস্ট্রির মালিক আর একদিকে ইন্ডাস্ট্রির শ্রমিক, এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পিস অ্যান্ড হারমোনি থাকলে সবচেয়ে বেশি লাভবান হবে হচ্ছে শ্রমিকরা। তার কারণ শ্রমিকদের হচ্ছে দিনগত প্রাপক হয়, তাদের যদি বেতন দেরি হয়, তাদের যদি বেতন না দেওয়া হয় এই সমস্ত পিস অ্যান্ড হারমোনি গণ্ডগোলের জন্য, তাহলে তাদের বাড়ির বাচ্চার মুখে খাওয়া জুটবে না। ফলে তারা সবসময় চায় পিস অ্যান্ড হারমোনি। এখন দেখা যাক মডিফিকেশন বা পরিবর্তনগুলো কী। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের পরিবর্তনগুলির মধ্যে একটি হলো ফিক্সড টার্ম, নির্দিষ্ট মেয়াদী কর্মসংস্থানের ব্যবস্থা করা বা ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা। এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট কি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির পরিবর্তে নামকরণ হলো, নাকি ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির পাশাপাশি আরেকটা নতুন ধরনের এমপ্লয়ির জন্ম হলো, সেটা এখানে পরিষ্কার হয়নি। দেখা যাচ্ছে নির্দিষ্ট মেয়াদী কর্মচারী স্থায়ী কর্মীর মতো সকল সুবিধা, গ্র্যাচুইটি সহ পাবে এবং এই গ্র্যাচুইটিও আগে মিনিমাম 5 বছর চাকরি না করলে পাওয়া যেত না, এখন সেটা 1 বছর চাকরি করলেই পাওয়া যাবে। যদি এটা ঠিকা শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে অবশ্যই এটা একটা বড় পাওনা। আর যদি এটা একটা নতুন ধরনের এমপ্লয়মেন্টের সূচনা হয়, তাহলে ভবিষ্যতে যারা নাকি চাকরি প্রার্থী তাদের আশা করি এর থেকে দুঃখের খবর আর কিছু নেই। এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট অর্থাৎ আমাদের কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট, নির্দিষ্ট কয়েক বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। হতে পারে সেটা 3 বছরের জন্য, হতে পারে সেটা 5 বছরের জন্য, এবং যেহেতু 1 বছর চাকরি করলেই গ্র্যাচুইটি দেওয়ার কথা বলা হয়েছে, ফলে সেটা 1 বছরের জন্য হওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ পার্মানেন্ট চাকরি বা স্থায়ী চাকরির যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ধরে নেওয়া যাক ভবিষ্যতে উঠেই যাবে এবং তার সূচনা বেশ কয়েক বছর আগের থেকেই হয়েছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গেই ধরা যাক, পার্শ্ব শিক্ষক এর যে নিয়োগ, সেটাও তো কন্ট্রাক্ট ওয়ার্কার বা কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট, সেটা তো বামফ্রন্ট সরকারের আমল থেকে হয়েছে, আর এখন তো সব পার্শ্বই হচ্ছে। এখন প্রশ্ন হলো, হোক না নির্দিষ্ট মেয়াদী কর্মসংস্থান, ক্ষতি কী? চাকরি তো হবে, নিশ্চয়ই হবে। এবং সবচেয়ে বড় কথা বলছে যে স্থায়ী কর্মীদের মতো সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, নিশ্চয়ই খুব ভালো কথা। নিশ্চয়ই স্থায়ী কর্মীরা প্রত্যেক বছর বছর যেরকম 3% করে ইনক্রিমেন্ট পান, এও পাবে। ফলে এর থেকে ভালো তো কিছু হতে পারে না। কিন্তু সমস্যাটা এখানে না, 1 বছরের জন্যই হোক বা 2 বছরের জন্যই হোক বা 3 বছরের জন্যই হোক,
এরপরে যখন টার্ম শেষ হয়ে যাবে তখন তার চাকরি চলে গেল। আশা করা যাক সে সারা জীবন তাকে প্রত্যেক 3 বছর অন্তর অন্তর রিঅ্যাপয়েন্টমেন্ট দেবে, অর্থাৎ আবার নতুন করে মিনিমাম ওয়েজ থেকে শুরু। নিয়োগকর্তা যিনি, তার ক্ষেত্রে আর কোনো সীমাবদ্ধতা রইল না। সে তার প্রয়োজন মতন যখন তখন এই নির্দিষ্ট মেয়াদি কর্মসংস্থানে এগেনস্টে লোক নিয়োগ করতে পারবে, অর্থাৎ স্থায়ী লোক নিয়োগ না করলেও চলবে। এটা নিয়োগকর্তাদের একটা সুপার বাম্পার লটারি পাইয়ে দেওয়া হলো। শিল্পের ডেফিনিশন চেঞ্জ করে হয়তোবা যত ধরনের এখানে জীবিকার ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রকেই এই ইন্ডাস্ট্রির আন্ডারে বা শিল্পের আন্ডারে আনা হয়েছে, যাতে নাকি একটা সিম্পলিফাইড ওয়েতে এই রুলগুলো সমস্ত যা কর্মচারীর ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায়। নিয়োগকর্তাদের আবার আশ্বস্ত করেছেন আমাদের রাষ্ট্র যে তোমরা যা খুশি করো, প্রতিবাদের সমস্ত রাস্তাই আমরা বন্ধ করব। তাই গণছুটি তাকেও ধর্মঘটের আওতায় ফেলেছে, যদি তা 50% বা তার উপর কর্মচারী একসাথে নেয়। আর ধর্মঘটকে তো আগেই নিষিদ্ধ বা বেআইনি ঘোষণা করেছে। উপযুক্ত সরকারের সংজ্ঞা সংশোধন করা হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যেও। সম্ভবত এখানে ঠিকাদারকেই প্রিন্সিপাল এমপ্লয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে। শিল্প বিরোধের সংজ্ঞা পরিবর্তন করে কর্মীর চাকরির অব্যাহতি, বরখাস্ত, ছাঁটাই বা অবসানের ফলে উদ্ভূত বিরোধ এই শিল্প বিরোধের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ এটা ট্রাইব্যুনালেই মীমাংসা হবে। সম্ভবত জুডিশিয়ালকে বাইপাস করার একটি প্রয়াস। তত্ত্বাবধায়ক সম্পন্ন ব্যক্তিরা অর্থাৎ সুপারভাইজারি ক্যাটাগরিতে যারা কাজ করেন, প্রতি মাসে 18,000 পর্যন্ত মজুরি পান, তাদেরকেও শ্রমিক সংজ্ঞার আওতায় আনা হয়েছে। আরও কিছু মডিফিকেশন এখানে বলা হলো। এখানে ট্রেড ইউনিয়নের নন রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন ক্যান্সেল সংক্রান্ত অ্যাপিল করতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে, সেই সংক্রান্ত একটা মডিফিকেশন হয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের একটি ট্রেড ইউনিয়নে স্বীকৃতি দেওয়ার ক্ষমতার উপর একটু পরিবর্তন করা হয়েছে। 300 বা তার অধিক শ্রমিক কর্মচারী বিশিষ্ট কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তা স্ট্যান্ডিং অর্ডার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের মডেলের অনুযায়ী না হয়ে থাকে, তাহলে তার সার্টিফিকেশন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর যদি কোনো 300 অধিক সংখ্যক শ্রমিক কর্মচারী বিশিষ্ট সংস্থার স্ট্যান্ডিং অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট অনুযায়ী হয়, তাহলে আলাদা করে পারমিশন নেওয়ার দরকার নেই। ট্রাইব্যুনাল সভাপতিত্বের পদে আগে যেখানে একজন জুডিশিয়াল মেম্বার থাকতো, সেখানে বর্তমানে জুডিশিয়াল মেম্বারের সাথে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারকে জুড়ে দেওয়া হয়েছে। কোর্ট অফ এনকোয়ারি, বোর্ড অফ কনসিলিয়েশন অ্যান্ড লেবার কোর্টের পরিবর্তে কেবলমাত্র ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হয়েছে। এখানে লক্ষণীয় যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট সংক্রান্ত যেখানে যেখানে জুডিশিয়ারির হস্তক্ষেপের জায়গা ছিল, সেই জায়গাগুলোকে অফ করে দিয়ে হয় তার সাথে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার জুড়ে দেওয়া হচ্ছে, অথবা জুডিশিয়ারি কোর্ট থেকে তাকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। জাতীয় শিল্প ট্রাইব্যুনালের বিচার বাদ দিয়ে বাকি সকল শিল্প বিরোধের জন্য রেফারেন্স সিস্টেমকে অপসারণ করা হয়েছে। ধর্মঘট বা লকআউট নোটিশ পাওয়ার পর মীমাংসা কার্যধারা শুরুকে শিল্প বিরোধ মীমাংসা কর্মকর্তা কর্তৃক অনুষ্ঠিত প্রথম সভার দিন হিসাবে গণ্য করা হয়েছে। 14 দিনের নোটিশ ব্যতি রেখে কোনো ধর্মঘট বা লকআউটকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, ধরা যাক কোনো একটা প্রতিষ্ঠানে জানুয়ারি মাসের বেতন জানুয়ারি মাসে দিল না,
ফেব্রুয়ারি মাসের 15 তারিখে দেবে বলে কথা দিল, তাও দিল না। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে দেবে বলে কথা দিল, তাও দিল না। মার্চ মাসের 15 তারিখে দেবে বলে কথা দিল, তাও দিল না। তখন ওইখানকার শ্রমিক সংগঠন বা শ্রমিক কর্মচারীরা একটা 2 দিনের নোটিশ দিয়ে বলল যে এই 2 দিনের মধ্যে যদি তুমি আমার বেতন না দাও তাহলে আমরা ধর্মঘটে যাব। সেই ক্ষেত্রে এটা কিন্তু বেআইনি ধর্মঘট হবে। এখানে শ্রমিক কর্মচারীকে 14 দিনের নোটিশ দিয়ে ধর্মঘটে যেতে হবে। অর্থাৎ 15 তারিখে সে নোটিশ দেবে যে আমি আরও 14 দিন পরে ধর্মঘট করব। আর ইতিমধ্যে জানুয়ারি মাসের বেতন যে নাকি এখনও পর্যন্ত দেয়নি, সে মার্চ মাসে 28 তারিখে দিয়ে দিল, হয়তো ধর্মঘটের 2 দিন আগে। ফলে দেখা যাচ্ছে যে সরকারের প্রতিটি আইনের মডিফিকেশান, এই যে প্রতিবাদ বা তীব্র প্রতিবাদকে কিভাবে খর্ব করা যায়, কিভাবে তাদেরকে আইনে বেঁধে দিয়ে মালিক পক্ষকে বা নিয়োগকর্তাকে সুযোগ পাইয়ে দেওয়া হয় তাদের শোষণের, বঞ্চনার, সেই লক্ষ্যেই সবকটা মডিফিকেশন হয়েছে। রাষ্ট্রের বক্তব্য, এর ফলে এই যে শ্রমিকদের হুটহাট করে ধর্মঘট ঘোষণা করা বা মালিকদের লকআউট ঘোষণাকে প্রভাবিত করে। 300-র কম শ্রমিক সংখ্যা বিশিষ্ট শিল্পের ক্ষেত্রে ক্লোজ আপ, লকআউট বা ছাঁটাইয়ের জন্য সরকারের কাছে কোনো অগ্রিম অনুমতির প্রয়োজন নেই। বর্তমানে আধুনিক শিল্পে এই 300 জন বা 299 জনে কয়েকশো কোটি টাকার বিজনেস সম্পন্ন ইন্ডাস্ট্রি গঠন করা যায়। তার কারণ মডার্নাইজড মেশিন এবং রোবোটিক ব্যবহারে এটা সম্ভব হয়েছে। ফলে দেখা যাচ্ছে অনেক বড় শিল্প পর্যন্ত মালিকদেরকেও তার কর্মচারী ছাঁটাই বা তার কোম্পানি বন্ধ করার জন্য সরকারের অগ্রিম পারমিশনের কোনো প্রয়োজন নেই। ফলে শ্রমিক ছাঁটাই, কোম্পানি বন্ধ, ক্লোজ আপ, লকআউট তাদের ইচ্ছা মতন যখন তখন করার কোনো বাধা রইল না। আগেকার আইনে 100 জনের উপরের কোম্পানি লকআউট বা ক্লোজ আপ বা শ্রমিক ছাঁটাই করার ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। এই সমস্ত মডিফিকেশনই প্রমাণ করে বর্তমান সরকার কাদের ভোটে জিতে, কাদের প্রতিনিধিত্ব করে, কাদের পক্ষে কাজ করছে। এখানে কিছু গরু মেরে জুতো দান করার মডিফিকেশন করা হয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের প্রতিটি মডিফিকেশনই নিয়োগকর্তাকে ব্যাপকভাবে শোষণ, অত্যাচার এবং শ্রমিকদের প্রতি বঞ্চনার উপর সরকারি নিয়ন্ত্রণের সম্পূর্ণ শিথিলতার বিভিন্ন মডিফিকেশনগুলি করা হয়েছে। এতৎসত্ত্বেও তাদের মুখ ভার। তাই জনস্বার্থের নামে নির্দিষ্ট সময়ের জন্য যে কোনো শিল্প প্রতিষ্ঠানকে কোডের যে কোনো বিধান থেকে অব্যাহতি দেওয়ার জন্য যথাযথ সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে কাকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারকে ক্ষমতা দিল না শিল্প প্রতিষ্ঠানকে যে কোনো কোড থেকে অব্যাহতি দেওয়ার জন্য ক্ষমতা দিল। তার কারণ গ্যাট চুক্তি অনুযায়ী সাম্রাজ্যবাদী পুঁজি যখন নাকি উদার অর্থনীতির এখানে আমদানি করলো, এবং সেখানে তাদের প্রথম থেকে একটা কথা ছিল যে সরকারি নিয়ন্ত্রণকে সম্পূর্ণরূপে শিথিল করতে হবে এবং যে যে ক্ষেত্র সরকারি অধীনে আছে সেই জায়গায় সরকারি অধীন মুক্ত করতে হবে, অর্থাৎ সেগুলোকে প্রাইভেটাইজ করতে হবে, সেগুলোতে কর্মসংকোচন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। দেখা যাচ্ছে এই মডিফিকেশনটি সেই লক্ষ্যেই সাম্রাজ্যবাদী পুঁজি এবং বৃহৎ পুঁজিকে আরও বেশি ছাড় দেওয়া হলো, যাতে তারা যা খুশি তাই করতে পারে। আরেকটি বিষয়, এখানে
নেপোটিজম বা স্বজন পোষণের একটা জায়গা তৈরি করে দেওয়া হলো। অর্থাৎ যে শিল্প প্রতিষ্ঠান সরকারে বহাল দলকে বা সিংহাসনে অধিষ্ঠিত ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারবে, তাকে সমস্ত কোডের বিধান থেকে অব্যাহতি দেবে জনস্বার্থের নাম করে। আর যে শিল্প প্রতিষ্ঠান এই জিনিসটা করতে পারবে না, তার ক্ষেত্রে কোনো অব্যাহতি হবে না, সেই ক্ষেত্রে সেটা জনস্বার্থ বিরোধী হবে। এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালের ক্ষমতার কার্টেলমেন্ট হলো, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল কোনো ইনজাংশন জারি করতে পারবে না। সাম্রাজ্যবাদী পুঁজি ও বৃহৎ পুঁজির কাছে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে। পুরনো আইনে লে অফ, ছাঁটাই বা ক্লোজারের জন্য সরকারের পারমিশন নেওয়ার প্রয়োজন হতো, এই ক্ষেত্রে তার কোনো প্রয়োজন হবে না। মালিকদের পক্ষে হায়ারিং অ্যান্ড ফায়ারিংকে সহজতর করা হয়েছে, অর্থাৎ যখন তখন পেছনে লাথি মারতে পারবে। দেখা যাচ্ছে ট্রেড ইউনিয়নের বৈধতাকেও ফিক্সড টার্ম বেসড করেছে, অর্থাৎ 3 থেকে 5 বছর, তারপরে আবার বৈধতা নিতে হবে। সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও না দিলেই হলো। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত। আমি শান্তনু, আজকের মতো বিদায়।